নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকের যে টপিকস, আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা কম বেশি সবাই জানেন যে অ্যাপেন্ডিসাইটিসটা আসলে কি। আর আমি অ্যাপেন্ডিসাইটিসের নিয়ে আলোচনা করব, এটাও একটা অদ্ভুত ব্যাপার, কারণ অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে জানে না এরকম চিকিৎসক তো দূরের কথা, সাধারণ মানুষও কিন্তু মানুষের অভাব আছে যে অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে জানে না। তারপর ডিফারেন্ট কিছু আসবে, ডিফারেন্ট কিছু আলোচনা নিঃসন্দেহে আসবে। আমরা প্রথমে আমাদের প্রেজেন্টেশনে যাব। আমি ওর স্ক্রিনটা শেয়ার করছি। তার আগে একটা বিষয় বলি, যারা স্টুডেন্ট আছেন তাদের উচিত হবে ক্লাসটা নোট করে নাও। নোট করলে হবে কি, আপনাদের জন্য এই অ্যাপেন্ডিসাইটিস চ্যাপ্টারটা বিএইচএমএস প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এবং এখান থেকে এত ছোট ছোট কোশ্চিন আসে যেগুলো খুব ক্রিটিক্যাল কোশ্চিন, চমৎকার চমৎকার কোশ্চিন আসে। সেই কোশ্চিন গুলোর অ্যান্সার দেওয়ার সময় অনেক সময় ছাত্রছাত্রীরা বই দেখার মাধ্যমে যারা লিখে তারা একটু প্ররোচিত হয়। কিরকম প্ররোচিত হয় সেটা আপনারা ক্লাসটা করলে পারে একটু ধীরে ধীরে বুঝতে পারবেন, এবং ওই বইগুলো যদি পড়েন আপনারা তাহলে আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এই এভাবে ক্লাস করার, অনলাইনে ক্লাস করার উপযোগিতাটা কি, এবং বই পড়ে পড়ে পরীক্ষা দেওয়ার এবং জানার উপযোগিতাটা কি। আমি প্র্যাকটিক্যাল কিছু বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলবো এই অ্যাপেন্ডিসাইটিসে। তো প্রথমেই আমরা আসি যে যারা অপেশাদার তারা অবশ্যই পেশাদারদের পরামর্শ গ্রহণ করবেন। আমি যেগুলো আগে বলি আমার সেই গতানুগতিক বিষয়গুলো নিয়েই বলি বা আলোচনা করি। আর হোমিওপ্যাথিতে আসলে এই রোগের নামের কোনো প্রয়োজন নাই, এই কথা আপনাদের মতো আমিও মনে প্রাণে বিশ্বাস করি। সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট দিতে হবে, সিমটোমেটিক্যালি দিতে হবে, এর বাইরে কোনো কথা নাই। কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিন জানার যে প্রয়োজনীয়তা বা প্যাথোলজি জানার যে প্রয়োজনীয়তা বা আনুষাঙ্গিক জ্ঞানগুলোর বিষয়ে যে জানার প্রয়োজনীয়তা, সেটারও কিছুটা প্রয়োজন আছে। এই বিষয়টাও কিন্তু আপনাদের জানা দরকার। আমাদেরকে প্রথমে জানতে হবে যে অ্যাপেন্ডিক্সটা আসলে কি। অ্যাপেন্ডিক্সের যখন আইটিস, আমরা এর আগে আলোচনা করেছিলাম, কোনো জায়গায় যদি আইটিস থাকে বা আইটাস থাকে তাহলে আমরা বুঝবো প্রদাহ। তাহলে অ্যাপেন্ডিসাইটিস অর্থাৎ অ্যাপেন্ডিক্সের প্রদাহ। অ্যাপেন্ডিক্স এটাকে অ্যানাটমিতে বলা হয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এটা অ্যাকচুয়ালি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলা হয়, সম্পূর্ণ অ্যানাটমিক্যাল নাম এটা। তো আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনটাকে আমরা যারা স্টুডেন্ট ডিএইচএমএস এর তারা সবাই জানেন যে আমরা ইন্টেস্টাইনটাকে ভাগ করি দুইটা ভাগে, তাই না? একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন প্রথমে আছে, তারপরে লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন লম্বায় অনেক বড়, কিন্তু এটা
তারপরে স্মল বলা হয়। এখানে স্মল এই জন্য বলা হয় যে এটা অপেক্ষাকৃত সরু, এই জন্য লম্বায় বড় কিন্তু সরু, এই জন্য এটা স্মল। আর যেটা লার্জ ইন্টেস্টাইন, এটা অপেক্ষাকৃত আকারে আকৃতিতে স্মলের চাইতে ছোট, কিন্তু আবার নাম লার্জ ইন্টেস্টাইন বা লার্জ গাট। লার্জ ইন্টেস্টাইন এটাকে বাংলায় আমরা বলি বৃহদন্ত্র, আর স্মল ইন্টেস্টাইনকে আমরা বলি ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্র অন্ত্র। ক্ষুদ্র অন্ত্রের যে বা স্মল ইন্টেস্টাইনের যে পার্ট গুলো আছে, সেই পার্ট গুলো আমাদেরকে মনে রাখতে হবে। লাস্টের যে পার্ট, সেই পার্টটা হচ্ছে সিকাম, তাই না? আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এখানে সিকাম বা এই যে সরি ইলিয়াম, লাস্ট পার্ট হচ্ছে ইলিয়াম, এবং এই লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট হচ্ছে সিকাম। স্মল ইন্টেস্টাইনের লাস্ট পার্ট ইলিয়াম এবং লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট সিকাম। এর যে সংযোগ স্থল, এই যে জাংশন, এই জাংশনে প্রায় কেঁচো আকৃতির, ভার্মিফর্ম মানে কিন্তু কেঁচো, তো এই কেঁচো আকৃতির একটা 7.5 থেকে 10 সেন্টিমিটার লম্বা, আর এটার ব্যাস কত বলবো, 0.2 সেন্টিমিটার ব্যাস। 0.2 সেন্টিমিটার ব্যাসের একটা কেঁচো আকৃতির ক্ষুদ্র নালী আছে। এই নালীটাই হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স শব্দটারও একটা অর্থ আছে। অ্যাপেন্ডিক্স এটা গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে যে শুরু, অর্থাৎ এখান থেকে সিকামের শুরু হয়েছে বলে এই জায়গাটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। মানে অ্যাপেন্ডিক্স, সিকাম শুরু হয়েছে, এই জন্য এই সিকামের শুরুর এই শব্দটাকে অ্যাপেন্ডিক্স, আর দেখতে কেঁচো আকৃতির বলে এটার নাম হচ্ছে ভার্মিফর্ম। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এটা যদি প্রদাহ হয় তখন আমরা এটাকে বলি অ্যাপেন্ডিসাইটিস, আর বাংলাতে এইটাকে ওই পুরাতন বইগুলোতে বলা হতো উপাঙ্গ প্রদাহ। উপাঙ্গ, উপ অঙ্গ, উপ অঙ্গ থেকে উপাঙ্গ। উপ অঙ্গ, উপ অঙ্গ কেন? কারণ আগে বলা হয়তো বা মানা হয়তো, আমাদের মেডিকেল সায়েন্সে কিন্তু অনেক টার্ম আছে যেগুলোকে আমরা পরবর্তী সময়ে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে এগুলো একেবারেই ভুল শব্দ, ভুল অর্থে ব্যবহৃত হয় এবং এগুলোর মিনিং সঠিক নয়। যেমন ধরে নেওয়া যাক যে লিভার স্পট, আমি গল্পের ছলেই বলছি, কিন্তু বিষয়টা আপনাদের জানা প্রয়োজন আছে, চিকিৎসক হিসেবে জানা প্রয়োজন আছে। লিভার স্পট যেটাকে বর্তমান সময়ে অনেকে কিন্তু লিভার স্পট লেখে, এখনো লেখে লিভার স্পট, অনেকে আবার এটাকে পরিবর্তন করে সঠিকটা লেখে এজ স্পট। এখন লিভার স্পট স্বাভাবিকভাবে যে কেউ শুনলে বলবে যে লিভার স্পট মানে লিভারে দাগ, যকৃতে দাগ, লিভার মানে তো যকৃত, লিভার স্পট মানে যকৃতে দাগ পড়েছে, কিন্তু আসলে তা না। লিভার স্পট হচ্ছে গালে যে ম্যাস্তা পড়ার মতো ছোট ছোট এক ধরনের দাগ পড়ে তিলের মতো শরীরের বিভিন্ন জায়গায়, দিস ইজ লিভার স্পট। এটাকে এখন বলা হয় এজ স্পট। এজ অর্থাৎ বয়স, অর্থাৎ বয়স জনিত কারণে ত্বকে, বিশেষ করে ঘাড়ে, কপালে, গালে, এগুলোতে এক ধরনের স্পট পড়ে, এটাকে বলা হয় লিভার স্পট। আগে বলা হয়তো, এখনো বলা হয়। কেন বলা হয়? কারণ আগে মনে করা হয়তো যে এটা যকৃতের সাথে, যকৃত রোগের সাথে এটার সম্পর্ক আছে, কারণ এটার বর্ণটা, রংগুলো ওই যকৃতের যেরকম খয়েরি রং ঠিক সেরকম রং,
কিন্তু আসলে পরবর্তী সময়ে প্রমাণ হয়েছে যে যকৃতের সাথে এটার কোনো রিলেশনই নাই, এই স্পটের কোনো রিলেশনই নাই। উপাঙ্গ বলতে সেরকমই একটা বলা হয়, উপ অঙ্গ। এবং এখনো অনেকেই মনে করে যে অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা অতিরিক্ত অঙ্গ এবং যেটার কোনো আসলে কোনো কাজ নাই। আপনারা বলেন যে আপনারা আসলে কি মনে করেন, আমার সাথে ফিডব্যাক করবেন। আমার ক্লাসগুলোতে যারা জানেন তারা ফিডব্যাক করলে, ভুল হোক ঠিক হোক, তাহলে ফিডব্যাক করলে খুব ভালো লাগবে। কেউ কি বলতে পারবেন যে অ্যাপেন্ডিক্স এটার কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাপেন্ডিক্স? আমি আপনাদের কাছে কিন্তু ফিডব্যাক চাচ্ছি, বলেন। স্যার, বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে উপকারী ব্যাকটেরিয়া, বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটা কাজ করে এবং ওখানে অনেক ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে। সাবাস, এক্স্যাক্টলি সাবাস। পানি শোষণে একটা ভূমিকা রাখে। লার্জ ইন্টেস্টাইন পানি শোষণে বিশেষ ভূমিকা রাখে, কিন্তু অ্যাপেন্ডিক্স বা বায়ুপ্রবাহ অ্যাপেন্ডিক্স পানি শোষণে বিশেষ একটা ভূমিকা রাখে। এবং আপনি যেটা বললেন, এখান থেকে প্রচুর পরিমাণে লিম্ফয়েড তৈরি হয় এবং এরা কিছু উপকারী ব্যাকটেরিয়া সঞ্চিত রাখে ইন্টেস্টাইনটাকে সুরক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ এটা ইমিউন সিস্টেমের খুব মাইনর একটা পার্ট অ্যাপেন্ডিক্স। এবং অ্যাপেন্ডিক্স ইন্টেস্টাইনের কোনো অংশ যদি আক্রান্ত হয় তো সেটাকে রক্ষা করার জন্য অ্যাপেন্ডিক্স প্রথমে নিজে সংক্রামিত হয়। এই জন্য একে অ্যাবডোমিনাল টনসিল বলা হয়। টনসিল যেমন টনসিলের কাজ কি? টনসিল হচ্ছে মুখগহ্বরের দুইটা পাহারাদার, দুই দিকের গলায় থাকে, একদম শেষ প্রান্তে জিহ্বার মূলে। এটা হচ্ছে মুখগহ্বরের মানে দুইটা নওজোয়ান, দুইটা দারোয়ান, দুইটা রক্ষী। যখনই শরীরে কোনো জীবাণু প্রবেশ করে এবং সেই জীবাণু তারা হত্যা করতে পারে না, তারা তো অবশ্যই হত্যা করে, ধরে হত্যা করে। আমরা বাতাস গ্রহণ করি মুখ দিয়ে, খাদ্য গ্রহণ করি মুখ দিয়ে, পানি পান করি মুখ দিয়ে, বিভিন্ন জীবাণু যায়, এগুলোকে সমস্ত ধরে নেয় টনসিল জীবাণুগুলোকে এবং তাদেরকে হত্যা করে। যদি হত্যা করতে না পারে তারপরেও তারা তাদেরকে ছেড়ে দেয় না, শরীরকে রক্ষা করার জন্য নিজে আক্রান্ত হয়, যেটাকে আমরা টনসিলাইটিস বলি। টনসিল কেটে ফেলা মানে দুইটা প্রহরীকে আপনার দরজা থেকে হটিয়ে দেওয়া, আপনার সুরক্ষা ব্যবস্থা নষ্ট। তো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এটাকে বলা হয় অ্যাবডোমিনাল টনসিল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর কি ফাংশন? অ্যাপেন্ডিক্স আর কি কাজে লাগে? কেউ বলতে পারবে? ফিডব্যাক? তাহলে আমি বলি, আপনারা যে দুটো বলেছেন এই দুটাই সঠিক, এর বাইরে আর নাই। কিন্তু এর বাইরে আর একটা আছে, যেটা খাতাতে লেখা যাবে না। খাতাতে ভুল করেও বিএইচএমএস এর খাতাতে লিখতে যাবেন না। কিন্তু এটা জানবেন যে আমি শেষের যে 3 নাম্বার পয়েন্টটা বলছি, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যদি আল্লাহ এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স না দিত তাহলে বাংলাদেশের ক্লিনিকের ব্যবসাগুলো চলতো না, সব ক্লিনিকালরা না খেয়ে মরতো। এই জন্য আল্লাহর তরফ থেকে এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স দেওয়া হয়েছে, যাতে মানুষ এই ডাক্তার, এই অ্যালোপ্যাথি ডাক্তাররা এটা কাটা কাটা খেতে পায়। এটা হচ্ছে 3 নাম্বার ফাংশন। কিন্তু ভুল করে হলে কেন না এটা খাতায়, কিন্তু এটা বাস্তবতার প্রেক্ষাপটে কথাটা সত্য।
আমরা এবার মূল আলোচনায় চলে আসি। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স সম্পর্কে আমরা জানলাম, এবং আমরা এটাও জানলাম যে এটা লম্বায় 7.5 থেকে 10 সেন্টিমিটার লম্বা, এবং এটার ব্যাস হচ্ছে 0.2 সেন্টিমিটার, এটা যেন আমরা না বলি। এবং ভার্মিফর্ম শব্দের অর্থ হচ্ছে কেঁচো, আর অ্যাপেন্ডিক্স শব্দের অর্থ শুরু। আর এখানে দেখেন আপনারা একটা, আমার মাউস কার্সারটা দেখতে পাওয়া যাচ্ছে আশা করি, এটা মেসো অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, কেমন মেসো অ্যাপেন্ডিক্স, এটা একটা লেয়ার থাকে, আমরা এটাকে এই ধার বরাবর কাটি, এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এটাকে কাটা ব্যবচ্ছেদ করা যায় না, এটাকে ধার বরাবর মেসো অ্যাপেন্ডিক্সটা এইভাবেই সংযুক্ত হয়ে থাকে। আচ্ছা, আমরা এবার অ্যাপেন্ডিসাইটিসের বেসিক আলোচনাতে চলে আসি ধীরে ধীরে, একটু একটু করে, যে অ্যাপেন্ডিসাইটিসের ক্লাসিফিকেশন বা টাইপস। অ্যাপেন্ডিসাইটিস কয় প্রকারের হয়, এটাকে আমরা আক্রমণের উপরে, অর্থাৎ আক্রমণের ধরনের উপর ডিপেন্ড করে আমরা কয়টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, একটা হচ্ছে ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস। এখন প্রশ্ন আসতে পারে, বা স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, যে আমরা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কাকে বলবো এবং ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস কাকে বলবো। এটা সবচেয়ে বেশি টাইপের মধ্যে গণ্য করা হয়। আপনি যতক্ষণ পর্যন্ত ওপেন না করছেন ততক্ষণ পর্যন্ত অন্য টাইপ গুলো আপনি বুঝতে পারবেন না। এই কারণে এই প্রথম টাইপটাকে, অর্থাৎ অ্যাকর্ডিং টু অ্যাটাক, আক্রমণের ধরনের উপর নির্ভর করে এটিকে প্রথমেই আমরা অ্যাকিউট এবং ক্রনিক এই দুইটা ক্লাসে ভাগ করি। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কোনটা? অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে যেটা প্রথমবার আক্রমণ হয়েছে, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এবং ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে যেটা দ্বিতীয়বার আক্রমণ হইল, অথবা তৃতীয়বার। একবারের পরেই যদি রোগী অ্যাপেন্ডিসাইটিসের কথা বলে বা ওই লোকেশনটা ইন্ডিকেট করে, রোগী তো নিজে এসে বলবে না যে আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তখন আমরা ওটাকে বলবো ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস। আমি আশা করি বুঝাইতে পেরেছি আপনাদেরকে, যে একটা রোগী তার সমস্ত ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসলো অ্যাপেন্ডিসাইটিসের, আপনি তাকে ফার্স্টে কোশ্চেন করলেন যে এই ধরনের অ্যাটাক আপনার হয়েছিল কি হয়নি। রোগী যদি বলে যে হ্যাঁ, 2 বছর আগে বা 1 বছর আগে বা 9 মাস আগে বা 9 বছর আগে আমার সেম এই টাইপের একটা অ্যাটাক হয়েছিল, দিস ইজ ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস। আর রোগী যদি বলে যে না, আমি জীবনে কখনো কোনোদিনই এই ধরনের প্রবলেম ফিল করিনি, দিস ইজ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। এটা ক্লিয়ার হওয়াটা জরুরি। আচ্ছা, কি কারণে জরুরি সেটাও আমি আলোচনা করব। অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন অর্থ প্রতিবন্ধকতা, অর্থাৎ প্রতিবন্ধকতা, অ্যাপেন্ডিক্সের দেয়ালের যে প্রতিবন্ধকতা তৈরি হয়, এটার উপরে আবার এটার একটা টাইপ আছে, অবস্ট্রাকটিভ বা প্রতিবন্ধকতামূলক অ্যাপেন্ডিসাইটিস এবং নন অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস। অর্থাৎ অ্যাপেন্ডিক্সে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে, যেটার কারণে এই অ্যাপেন্ডিক্সটা তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে এমন হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই দেয়ালে, অ্যাপেন্ডিক্সের দেয়ালের মধ্যে আভ্যন্তরীণ একটা চাপ তৈরি হয়, এবং এর মধ্যে কেঁচোকৃমি, আপনারা তো কেঁচোকৃমি চেনেন, যে কেঁচোকৃমি কি, সেটা কৃমির মতো, কেঁচোর মতন দেখতে যে কৃমিটা, এটাকে কেঁচোকৃমি বলি আমরা। বা হয়তো মল প্রবেশ করলো অ্যাপেন্ডিক্সের মধ্যে, মল অনেক সময় প্রবেশ করে,
অথবা অনেক সময় আমরা ওপেন করার পর দেখেছি যে থ্রেড ওয়ার্ম, সুতাকৃমি, যেটাকে গ্রাম অঞ্চলের ভাষায় বলে জ্যামাকৃমি, প্রচুর পরিমাণে জ্যামাকৃমি এই জায়গায় বা থ্রেড ওয়ার্ম এখানে অবস্ট্রাকশন তৈরি করে। দিস ইজ অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস। আবার কিছু ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াগুলো এই এর আগে যে ইলিওসিকল জংশন দেখাইলাম আপনাদেরকে, এই ইলিওসিকল অর্থাৎ ইলিয়াম এবং সিকাম, এটা হচ্ছে ইলিওসিকল জংশন। আমরা যে বড় বড় জংশনের কথা বলি, জংশন মানে যেখানে অনেকগুলো নালী এসে যুক্ত হয়েছে সেটাকে জংশন বলি আমরা। দিস ইজ ইলিওসিকল জংশন। এই ইলিওসিকল জংশন এখন ইলিওসিকল ফোসা বলা হয় অনেক সময়। এই ইলিওসিকল জংশনে অনেক সময় হয় কি, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন তৈরি করে, পরবর্তী সময়ে ইনফ্লামেশন ঘটায় এবং অ্যাপেন্ডিসাইটিসের তৈরি করে। এখানে কোনো অবস্ট্রাকশন থাকে না, এখানে ইনফেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী সময়ে আপনারা জানতে পারবেন যে টাইফয়েড জ্বরের পর সবচেয়ে বেশি এই অ্যাপেন্ডিসাইটিস হয়, সবচেয়ে বেশি অ্যাপেন্ডিসাইটিসের আক্রমণ হয় এই টাইফয়েডের পর। আবার প্রদাহের যে ধরন আছে, অর্থাৎ যে ইনফ্লামেশনটা হইল অ্যাপেন্ডিক্সে, এই ইনফ্লামেশনের ধরনের উপর ডিপেন্ড করে এটাকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যাটারাল, একটা সাপুরেটিভ, আর একটা গ্যাংগ্রিনাস বা অ্যাগ্রাসিভ। ক্যাটার বলতে আমরা বেশিরভাগই বলি সর্দি। সর্দি মানে কি? সর্দি মানে হচ্ছে শ্লেষ্মা। আর শ্লেষ্মা বলতে আসলে বুঝি আমরা মিউকাস। তাহলে ক্যাটারাল হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে মিউকাসের ক্ষরণ হয়, ইনফ্লামেশন হয়, মিউকাসের ক্ষরণ হয়, এটাকে আমরা বলবো ক্যাটারাল। ক্যাটারাল যদি হয় তাহলে কিন্তু চাপ তৈরি হবে, অর্থাৎ যে জায়গাতে প্রচুর পরিমাণে শ্লেষ্মা জমছে, সঞ্চিত হচ্ছে, ওই জায়গাটা আস্তে আস্তে টাইট হইতে থাকবে। আপনারা মনে মনে কল্পনা করেন যে ছোট একটা বেলুনের মধ্যে আপনারা পানি ভরছেন, একসময় শক্ত হয়ে যাবে, ফুলে যাবে। এটা তো স্বাভাবিক। আমি বেলুনের এক্সাম্পল দিলাম, আপনার ইচ্ছা করলে অনেক কিছুর এক্সাম্পল দিতে পারেন, এটাই স্বাভাবিক। আমি বুঝাইতে পারিছি আশা করি। আচ্ছা, সাপুরেটিভ অর্থাৎ যেখানে পুঁজ তৈরি, সাপুরেশন মানে পুঁজ তৈরি হয়ে যাওয়া। পুঁজ তৈরি কখন হয়? স্বাভাবিকভাবে পুঁজ তৈরি হয় যেক্ষেত্রে ব্লাড সার্কুলেশনটা হয় না। এটা ক্যাটারালের কারণে হইতে পারে, অবস্ট্রাকটিভ কারণে হইতে পারে, নন অবস্ট্রাকটিভ কারণেও হইতে পারে। আর গ্যাংগ্রিনাস হচ্ছে যেখানে পচন সৃষ্টি হয়। এটা খুব খুব মারাত্মক। গ্যাংগ্রিনাসকে এই জন্য অ্যাগ্রেসিভ টাইপের বলা হয়, অত ভয়ঙ্কর টাইপের দিকে, যেটা ধ্বংসাত্মক টাইপের দিকে যাচ্ছে। এবং এই অ্যাপেন্ডিক্সের দেয়ালে ধীরে ধীরে পচন সৃষ্টি হয়। দিস ইজ গ্যাংগ্রিনাস। এই তিন টাইপের, এই প্রধান তিন টাইপের সাব টাইপ গুলো সহ আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, পরীক্ষার খাতায় লিখতে হবে। অর্থাৎ যদি আমরা বলি 1 অ্যাকর্ডিং টু আক্রমণের উপর ডিপেন্ড করে অ্যাকিউট এবং ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস, অবস্ট্রাকশনের উপর নির্ভর করে অবস্ট্রাকটিভ, নন অবস্ট্রাকটিভ, এবং ইনফ্লামেশন বা প্রদাহের উপর নির্ভর করে ক্যাটারাল, সাপুরেটিভ, গ্যাংগ্রিনাস। তিনটা টাইপের আলাদা আলাদা, এটার দুটা, এটার দুটা, এটার তিনটা। এটা আমরা যেন না বলি। এই মোবাইল নাম্বারটা আমরা মনে রাখবো যে 3, তারপর 3-এর মধ্যে 1-এ 2, 2-এ 2, 3-এ 3, এটা যেন না বলি। এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে 2 হয়ে গেছে, এটা আপনারা ঠিক করে নিন অ্যাকর্ডিং টু ইনফ্লামেশন। আচ্ছা, এবার আমরা অ্যাপেন্ডিক্সের লেয়ার গুলা একটু দেখি। এটা অ্যানাটমি।
পড়ার জন্য একটু জরুরি হয়ে যায়। ফার্স্টে যে লেয়ারটা আছে মিউকোসাল লেয়ার, এখানে যদি দেখেন মিউকোসাল একটা লেয়ার আছে, মিউকোসাল লেয়ার, এবং এই মিউকোসাল লেয়ারের পর সাবমিউকোসাল লেয়ার, সাবমিউকোসাল লেয়ারের পরে মাস্কুলার লেয়ার, এক্সটার্নাল লেখা আছে মাস্কুলার লেয়ারে, এক্সটার্নাল ইন্টারনাল দুইটা আছে, সেরোসা, এই সেরোসা লেয়ার, এই 4টা লেয়ার অ্যানাটমি জানার জন্য অনেক সময় দরকার হয়। পরীক্ষাতে কোনো কোনো সময় পড়ে, কোনো কোনো সময় পড়ে না। আমি একজন শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেছি, স্বেচ্ছায় অবসর বা স্বেচ্ছা নির্বাসন যেটা মনে করতে পারেন আপনারা, কিন্তু এই প্যাচাল পাড়া ছাড়তে পারিনি, এটা অভ্যাসগত কারণে বা বদ অভ্যাস যাই বলেন না কেন, এই জন্য এই বিষয়গুলো ফ্যাটাং করি। এইটা অ্যানাটমি ফিজিওলজি যখন আপনারা সার্জারি করবেন তখন খুব দরকার হবে, বিশেষ করে। আর যদি এখন কিন্তু অনেক হোমিওপ্যাথ ডাক্তার, এটা খুব আনন্দের বিষয় যে অনেক হোমিওপ্যাথ ডাক্তার কিন্তু আস্তে আস্তে সার্জারিতে আসছে, অনেক ডিএইচএমএস পাস করা ডাক্তার আস্তে আস্তে সার্জারির দিকে অ্যাটেনশন দিচ্ছে, এবং রিসেন্ট অদূর ভবিষ্যতে এই হোমিওপ্যাথ ডাক্তাররা সার্জিক্যাল কাজে হাত দিবে, এবং আল্লাহ মাফ করুক তখন অ্যাপেন্ডিক্স তাদের কাজে লাগবে মেলা, যেটা আমি একটু আগে 3 নাম্বার পয়েন্টে বলেছিলাম, সেটা যেন না লাগে, এটা মনে রাখতে হবে। আমরা যদি অ্যাবডোমেনকে ভাগ করি, ডিসেকশন করি অ্যাবডোমেনকে, অ্যাবডোমেন কাটতে গেলে আমরা কোন কোন লেয়ার গুলা পাবো, আমরা এটা একটা ছবি আছে, সুন্দর ভিডিও আছে, আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না এই কারণে যে ওটাতে সরাসরি সার্জারির একটা ভিডিও আছে, প্রায় 2.5-3 মিনিটের একটা ভিডিও, যেটা দেখতে আপনাদের বিরক্ত লাগতে পারে, ওই জন্য আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করিনি বা দেইনি। আপনারা প্রথমে কি করবেন, এখানে দিয়েছে স্কিন, আর স্কিন আগে হই না, আমরা বলি লোম, হেয়ার। আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে যখন মাথাতে সেলাই দিবা, মাথা ফাটলো, একটা রোগীর মাথা ফাটলো, তো মাথায় সেলাই দিবা, প্রথমে কি কাটবা? সেলাই দেওয়ার সময় আমরা বলি যে আগে আমরা চামড়াতে যাব, চামড়ায় যাবা মানে তখন চড় উঠায়, চামড়ায় যাওয়ার আগে কি, চামড়ায় যাওয়ার আগে যে চুল থাকে এটা আমরা ভুলে যাই, চুল ফার্স্টে তখন বলতে চুল, তাহলে স্কিনের আগে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। তো যে জায়গায় অ্যাপেন্ডিক্সটা আমরা সার্জিক্যাল কাজের সময় কাজ করি সেখানে সাধারণত চুল থাকে না, কিন্তু চুলটাকে, এটাও একটা স্কিনের উপরের একটা লেয়ার, এটা যেন আমরা না ভুলি। আমি এই জন্যই বললাম স্কিনের পরে ফ্যাট, ফ্যাটের পর সুপারফিশিয়াল প্রেশার, আবার ফ্যাট, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, ইন্টারনাল অবলিক মাস্তু, ট্রান্সভার্স অ্যাপোনিউরোসিস, তারপরে ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস ইত্যাদি ইত্যাদি। তারপরে পেরিটোনিয়াম, এখানে পেরিটোনিয়ামটা খুব গুরুত্বপূর্ণ। পেরিটোনিয়ামে 2টা লেয়ার, প্যারাইটাল এবং ভেসারাল। এই পেরিটোনিয়ামকে পাসিং করে, এই পেরিটোনিয়ামের এই 2টা লেয়ার যখন আমরা পাসিং করলাম তখনই কিন্তু আমরা অ্যাবডোমেনে প্রবেশ করলাম। এখন অ্যাবডোমেনে প্রবেশ করার পরে আপনি কোন অর্গানটা সার্জিক্যাল কাজে আপনি কাজ করবেন, হাত দিবেন, লাড়বেন, কাটবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এই কয়েকটা লেয়ার পার হয়ে আপনাকে তখন অ্যাবডোমেনের মধ্যে ঢুকতে হবে। এই অ্যাবডোমেনের ভেতরে ঢোকার পর আপনি ইউট্রাসের সার্জারি করবেন, কি অ্যাপেন্ডিক্সের সার্জারি করবেন, কি ওভারি সার্জারি করবেন, এইটা তখন একজন সার্জনের ইচ্ছা বা কাজের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ইয়োর পেশেন্ট অ্যান্ড হিজ অর হার ডিজিজ বা অ্যাবনর্মালিটিস, আমরা যেটাই বলি না কেন। এই লেয়ার গুলো কিন্তু এই সার্জিক্যাল কাজের জন্য অনেক সময় দরকার হয়। আবার অনেক সময় কিছু কি হয় যে কিছু কিছু খুব টেড়া শিক্ষক থাকে, এই টেড়া শিক্ষক গুলো তখন জিজ্ঞেস করে একের পর এক কোশ্চেন জিজ্ঞেস করতে থাকে আটকানোর জন্য, তখন আমাদের এইগুলো খুব দরকার হয়। জ্ঞানের তো আসলে শেষ নাই, জ্ঞানের শেষ নাই, কিন্তু আয়ুর শেষ আছে। আমাদের আয়ু শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের জ্ঞান কোনোদিন, মানে জ্ঞান অর্জনের এটা শেষ হয় না, কোনোদিন শেষ হবে না। যাই হোক, আমি একটু আপনাদের প্যাথোফিজিওলজিটা বুঝাই। ফিজিওলজি আপনারা বোঝেন, প্যাথো বোঝেন। প্যাথোলজি অর্থাৎ
রোগ বিজ্ঞান, আর ফিজিওলজি হচ্ছে স্বাভাবিক শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপ। স্বাভাবিক শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপের যে পরিবর্তন, ক্রিয়াগত কার্যগত পরিবর্তন, দিস ইজ প্যাথোফিজিওলজি। কি হয় প্যাথোফিজিওলজিতে? ফার্স্ট, বিভিন্ন কারণে, সেটা যে কোনো কারণে হতে পারে, ভালভাম অ্যাপেন্ডিক্সের ভেতরে অথবা বাইরের দেয়ালে একটা অবস্ট্রাকশনের সৃষ্টি হয়। অবস্ট্রাকশনের সৃষ্টি হয় মনে করে, কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই যে এটা দিস ইজ অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস। ফার্স্ট একটা অবস্ট্রাকশনের তৈরি হয়। দেন কি হয়, এই যে একটা অবস্ট্রাকশন তৈরি হইলো, এই অবস্ট্রাকশনটা যখন তৈরি হলো তখন এর মধ্যে যে সিক্রেশন, নির্গমন, বহির্নির্গমন এবং গমন, এইটা বাধাগ্রস্ত হয়। এখান থেকে এক ধরনের মিউকাস সবসময় সিক্রেশন হয়, অলওয়েজ। আবার এর দেয়াল থেকেও একটা সিক্রেশন হয়। এর দেয়াল থেকে এই সিক্রেশনটা এই লার্জ ইন্টেস্টাইনের সিকামের সাথে গিয়ে মিলিত হয়। এটা যখন অবস্ট্রাকশন হয়ে যাবে, বাধা প্রাপ্ত হবে, তখন আস্তে আস্তে কি হবে, ছিদে প্রচুর পরিমাণে এখান থেকে যে শ্লেষ্মাগুলো তৈরি হচ্ছে, এই মিউকাস গুলো তৈরি হচ্ছে, এই মিউকাস ফর্ম করছে, এগুলো আস্তে আস্তে এখানে জমতে থাকে, অ্যাসিমুলেশন হইতে থাকে। তারপর আস্তে আস্তে তখন কি হবে, অ্যাপেন্ডিক্সের দেয়ালটাতে এটা চাপ তৈরি হবে, প্রেশার তৈরি হবে ধীরে ধীরে। যখনই প্রেশার তৈরি হবে তখন এর যে ব্লাড ভেসেল গুলো আছে, আপনারা মনে মনে কল্পনা করেন, এর ব্লাড ভেসেল গুলোতে ধীরে ধীরে কিন্তু এর ব্লাড সার্কুলেশন কিন্তু ব্লাড ভেসেল গুলোর ব্যাহত হইতে শুরু করবে এবং কি হবে, এর স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হইতে লাগবে। এবং এই ব্লাড ভেসেল গুলো কাজ করা, ব্লাড সার্কুলেশন বন্ধ করে দেওয়ার কারণে এগুলোতে আস্তে আস্তে ব্যাকটেরিয়া ফর্ম করা শুরু করবে। এ তো কাজ করতে পারছে না, এবং এর মধ্যেও ব্যাকটেরিয়া আছে, আশেপাশেও ব্যাকটেরিয়া আছে। এখানে তো মল সঞ্চিত হয় এই সিকামের এই অংশতে। সুতরাং এখানে আস্তে আস্তে ব্যাকটেরিয়া, ভাইরাস না, ব্যাকটেরিয়া বেশি হয়, এবং ব্যাকটেরিয়া সহ বিভিন্ন পায়োজেনিক সাবস্ট্যান্স, বা কি বলবো, হ্যাঁ পায়োজেনিক সাবস্ট্যান্স বলি, ওটাই ভালো, এটা ফর্ম করা শুরু হবে। তখন কি হবে, আস্তে আস্তে এটাতে আরো বেশি ইনফ্লামেশনের তৈরি হবে, এবং এই ব্লাড ভেসেল গুলো থেকে এক ধরনের প্রোটিন এবং ডাব্লিউবিসি মানে কি, ডাব্লিউবিসি হচ্ছে হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলের কাজ কি? হোয়াইট ব্লাড সেলের কাজ হচ্ছে এই জীবাণুগুলোকে ধ্বংস করা, ডাব্লিউবিসি কে ধ্বংস করা, হ্যাঁ তাই না? তো হোয়াইট ব্লাড সেল যখন আস্তে আস্তে বেশি বেশি পরিমাণে, যেহেতু এখানে ইনফ্লামেশন হয়েছে, এখানে হোয়াইট ব্লাড সেল প্রচুর পরিমাণে আসে, সঞ্চিত হওয়া শুরু করবে এবং এখানে এক্সুডেট হবে। এক্সুডেট হয়ে এখানে ইডিমা তৈরি করবে। যখনই ইডিমা তৈরি হইতে শুরু করবে তখন একই সাথে এখানে এই মিউকাসটা বের হইতে পারছে না এই অবস্ট্রাকশনের কারণে, সেটা আভ্যন্তরীণ হোক অথবা বাহ্যিক হোক, যেটাই হোক। প্রথমে আমি বলেছি এটা, এই চাপটা কিন্তু আরো, এই প্রেশারটা আরো তৈরি হইতে লাগবে, এবং প্রেশার তৈরির ফলে কি হবে, এই ড্রেনেজ সিস্টেমটা একদম ব্যাহত হইতে লাগবে, এবং তখন কি হবে, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস তৈরি হবে। দিস ইজ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস প্যাথোফিজিওলজি। তারপরেও যদি আমরা, তখন কিন্তু এর মধ্যে কিন্তু যখনই প্রথম কন্ডিশনটা আসলো, অর্থাৎ অ্যাপেন্ডিক্সের ভেতরের বা বাইরের দেয়ালে অবস্ট্রাকশন সৃষ্টি হইল এবং অ্যাপেন্ডিক্সের ছিদ্রের মধ্যে প্রচুর পরিমাণে শ্লেষ্মা সঞ্চিত হইতে শুরু করলো, তখনই কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের সূত্রপাত হয়ে গেল। অর্থাৎ রোগী যে ক্লিনিক্যাল ফিচার গুলো আছে অ্যাপেন্ডিসাইটিসের, অ্যাবডোমিনাল পেইন, কোন জায়গায় পেইন হবে, কি হবে না হবে, সব কিন্তু শুরু হয়ে যাবে আস্তে আস্তে। জ্বর হবে, বমি বমি ভাব, বমি হবে, এগুলো কিন্তু শুরু তখন থেকে হয়ে যাবে।
এবং ক্রমান্বয়ে যখন এটা একেবারে চাপ বেড়ে একেবারে মারাত্মক অবস্থায় পৌঁছে যাবে এবং ফুলে প্রদাহিত অবস্থা হয়ে যাবে, তখন অ্যাপেন্ডিসাইটিসের একদম শুরু হয়েই গেল, শেষ, রোগী আরো বাজে অবস্থা নিয়ে আসবে আপনার কাছে। তারপরেও যদি আমরা তাকে প্রপার ট্রিটমেন্ট না দিই তাহলে গ্যাংগ্রিন তৈরি হবে, অথবা বাস্ট হয়ে যাবে, অথবা অ্যাপেন্ডিকুলার লাম্প তৈরি হবে। অ্যাপেন্ডিকুলার লাম্প একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে হোয়াট ইজ অ্যাপেন্ডিকুলার লাম্প। অ্যাপেন্ডিকুলার লাম্প বলতে তোমরা কি বুঝো? আমাদেরকে প্রায় প্রশ্ন করা হইতো যে অ্যাপেন্ডিকুলার লাম্প, হোয়াট ইজ অ্যাপেন্ডিকুলার লাম্প? অ্যাপেন্ডিকুলার লাম্প কি? আমরা বলতাম অ্যাপেন্ডিকুলার লাম্প হলো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের সবচাইতে মানে প্রধান জটিলতা। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের প্রধান জটিলতাই হলো, অন্যতম জটিলতাই হলো অ্যাপেন্ডিকুলার লাম্প। এবং অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আক্রমণের পর যদি সেটা সঠিকভাবে চিকিৎসা করা না হয় তাহলে কি হবে? কেউ বলতে পারবে? ওখানে ওমেন্টামে গিয়ে সমস্ত অ্যাপেন্ডিক্সটাকে বেষ্টন করে তৈরি থাকবে। কি মজার একটা ব্যাপার! হ্যাঁ, ওমেন্টামকে কি বলে? হ্যাঁ, ওমেন্টাম কি? ওমেন্টামকে বলা হয় পেটের পুলিশ। ওমেন্টাম হচ্ছে পেটের পুলিশ। ওমেন্টাম ভেসে বেড়ায় সমস্ত অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে। পেটের যে উদর গহ্বর, পেটের যে গহ্বর আছে, ছোট ছোট চর্বির টুকরোর মতো এরা ভেসে বেড়ায়। যখনই কোথাও পারফোরেশন হয়, ছিদ্র হওয়ার চান্স থাকে, লিকেজ হওয়ার চান্স থাকে, তখন সে করে কি, একটা প্যাডের মতো গিয়ে ওর উপরে আস্তে করে বসে যায়। কি আশ্চর্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, যাতে ওখান থেকে লিকেজ না হয়। হ্যাঁ, মোমেন্টাম গিয়ে ওটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তখন এই যে মোমেন্টাম, এখানে যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের এখানে যে ইনফ্লামেশনটা হয়েছে, যে কোনো সময় এটা বাস্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, ফেটে যেতে পারে, পারফোরেশন হয়ে যেতে পারে। তখন মোমেন্টাম গুলো করবে কি, যারা পেটের মধ্যে ভেসে বেড়াচ্ছে তারা এর আশেপাশে সঞ্চিত হইতে থাকবে। কেন হইতে থাকবে? এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। কিন্তু ওর তো ক্ষমতা ওটুকুই। তখন ওই মোমেন্টামটা এখানে সঞ্চিত হয়ে আস্তে আস্তে করবে, এটা একটা লাম্প তৈরি করবে। লাম্প তৈরি করে একটা যেটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার লাম্প তৈরি করবে। তারপরে যদি আমরা না সেটাকে ট্রিটমেন্ট দিই, না বুঝি, তখন অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস থেকে শুরু করে গ্যাংগ্রিন থেকে শুরু করে বাজে কন্ডিশনের সৃষ্টি হবে। আমি আশা করি আপনাদেরকে প্যাথোফিজিওলজিটা বুঝাইতে পেরেছি। যদি না পারি আপনারা পরবর্তী সময়ে আরেকবার দেখে নেবেন। তো কারা অ্যাপেন্ডিসাইটিসে বেশি আক্রান্ত হয়? মনে রাখতে হবে সাধারণত 14 থেকে 30 বছর বয়সীরা বেশি আক্রান্ত হয়। এবং একটা ইম্পর্টেন্ট বিষয়, কেউ যদি 30 বছর বয়সের পরে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আপনার কাছে আসে, বি কেয়ারফুল। 30 বছর বয়সের পরে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসলে বুঝতে হবে যে এটা ভালো টাইপের অ্যাপেন্ডিসাইটিস নয়। অর্থাৎ এটা খুব অ্যাগ্রেসিভ ধরনের অ্যাপেন্ডিসাইটিস, লাইফ থ্রেটনিং অ্যাপেন্ডিসাইটিস, or maybe this to be a cancer. এটা হতে পারে একটা ক্যান্সার। অর্থাৎ 30 বছর বয়সের পরে খুব কম হয়, হয় না বলবো না, কিন্তু হয়। আর 14 থেকে 25 বছর বয়সীদের মধ্যে খুবই কমন। 90% রোগী
14 থেকে 30 বছর বয়সীরা আমাদের কাছে আসে। শিশুদের অ্যাপেন্ডিসাইটিস খুবই কম হয়, বিশেষ করে 6 বছর বয়সের নিচে। আমি পার্সোনালি 8 বছর বয়সী বাচ্চারা অ্যাপেন্ডিসাইটিস করেছি, কিন্তু 8 বছরের নিচে সাধারণত 6 বছরের নিচে আক্রান্ত হয় না। কিন্তু মনে রাখতে হবে চিকিৎসা বিজ্ঞানে সবই সম্ভব হতে পারে। পুরুষরা বেশি আক্রান্ত হয়, মেয়েরা কম আক্রান্ত হয়, এটা বইয়ের ভাষা। কিন্তু আপনারা যদি আমার অভিজ্ঞতা জানতে চান, আমি বলবো যে 1:1, মানে দুজনের সমপরিমাণ, নারী এবং পুরুষ। আর এখানে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, অ্যাপেন্ডিসাইটিস ক্লাসিফিকেশনটা করা থেকে শুরু করে এখানে সবকিছুই যারা করে, এদের মধ্যে আমার মনে হয় না যে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন জায়গায় হোমিওপ্যাথি ডাক্তাররা আছে যারা এই ক্লাসিফিকেশন গুলো করে। আমরা যে বইগুলো পড়ি, আমার মনে হয় না যে এখানে কোনো হোমিওপ্যাথি ডাক্তারদের কোনো বিশেষ ভূমিকা থাকে এই বই লেখার বিষয়ে। এখানে নারীদের চেয়ে পুরুষরা বেশি আক্রান্ত হয়, এটা যদি আমরা বলতে যাই তাহলে আমাদেরকে প্রথমেই পেছন দিকে যাইতে হবে, পেছনের পর্দার দিকে যাইতে হবে, যে আসলে যারা সার্জারি করেন তারা প্রকৃতপক্ষে কতগুলো ট্রু অ্যাপেন্ডিসাইটিস সার্জারি করেন। অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসছে এইটা কতজন করেন সার্জন, এইটা যদি আমরা না জানি তাহলে ইকুয়াল টু করাটা একেবারেই ভুল। কারণ যে রোগী আসে পেটের ব্যথা নিয়ে আসলে তোমার অ্যাপেন্ডিসাইটিস হয়ে গেছে, তোমার অপারেশন করা জরুরি, করতে হবে, এখানে ইস্টুর কোনো মানে নাই, রোগী আসলেই হইল। আমি পার্সোনালি যতগুলা পুরুষ করেছি তার চাইতে নারী বেশি করেছি, কিন্তু বইয়ে লেখা থাকে যে নারীদের চাইতে পুরুষরা বেশি আক্রান্ত হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আপনারা আমার কথায় কান দিয়েন না, বইয়ে লিখতে যায়েন না, কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা যদি বলেন, আমি মেয়েদের মধ্যে এটা বেশি পেয়েছি। মেয়েদের মেনস্ট্রুয়াল পেইন, মেয়েদের ব্যথা সহ্য করার ক্ষমতার অভাব, মেয়েদের কনস্টিপেশন সংক্রান্ত পেন, যদিও কনস্টিপেশন সংক্রান্ত পেন বাম দিকে বেশি হয়। আজকে আমার ক্লাসটা একটু বড় হতে পারে, আপনারা যারা মনে করবেন যে সময় শেষ হয়ে গেছে তারা ইচ্ছা করলে চলে যেতে পারেন। উচ্চবিত্ত এবং যারা মধ্যবিত্ত এরা অধিক আক্রান্ত হয়, দরিদ্ররা কম আক্রান্ত হয়। আর যারা, এটা সত্যি কথা যে যারা আমিষ জাতীয় খাবার বেশি খায় এবং শাকসবজি কম খায় তারা বেশি আক্রান্ত হয়। আর টাইফয়েডের পর কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হওয়ার প্রচুর ঝুঁকি থাকে, এটা মনে রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে সামনে রমজান মাস আসছে না, সামনে রমজান মাস আসছে, ক্লিনিকে সবচেয়ে বেশি পাওয়া যাবে পারফোরেশনের রোগী। হসপিটাল এবং ক্লিনিক গুলোতে পারফোরেশনের রোগী, অর্থাৎ ইন্টেস্টাইনাল পারফোরেশন, অন্ত্র ফুটায় গেছে, লাড়ি ফুটায় গেছে। লাড়ি ফুটায় গেছে কিভাবে করে? সারাদিন রোজা রেখেছে, সারাদিন রোজা রাখার পরে ইফতারি যখন করে তখন খুব পেট ব্যথা, ইফতারির পরে পেট ব্যথা, পেট ব্যথার জন্য একটা পেট ব্যথার ওষুধ খেয়েছে, পেট ব্যথার ওষুধ খাওয়ার পরে লাড়ি লিখে গেছে। আমরা পারফোরেশনের রোগী রমজান মাসের পরে প্রচুর পরিমাণে পাই, প্রচুর। টাইফয়েড জ্বরের পরে দুইটা সংক্রমণ টাইফয়েডের পর সবচেয়ে বেশি হয়, একটা হচ্ছে কলেসিস্টাইটিস অর্থাৎ পিত্তথলির প্রদাহ, এবং সেকেন্ডটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। যদি টাইফয়েডের কমপ্লিকেশন, টাইফয়েডের জটিলতা লিখো, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে প্রথমেই লিখতে হবে যে একটা হচ্ছে কলেসিস্টাইটিস বা পিত্তথলির প্রদাহ, এবং দ্বিতীয়ত অ্যাপেন্ডিসাইটিস। এবার
আমি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। সেটা হচ্ছে, কেউ কি কোনো কথা বলছেন? আরো কোনো প্রশ্ন আছে? আমি ধরে নিলাম যে নাই। আমি একটা চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা আসছি। আপনাদের কাছে মনে হইতে পারে যে এইটা অ্যাপেন্ডিসাইটিসের সাথে একেবারে অপ্রাসঙ্গিক, কিন্তু না, অপ্রাসঙ্গিক নয়। আপনারা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়েন। সাইটাস ইনভার্সাস ভেসেরাম, এটাকে ভেস্কিরাম বলবেন না, সাইটাস ইনভার্সাস ভেসেরাম। ভেসারাম লেখা আছে, ভেসেরাম, ভেসেরাম, ভেসরাম, এটাই ভালো শব্দ। সাইটাস ইনভার্সাস ভেসেরাম হলো এমন একটা ফিজিক্যাল কন্ডিশন যেইটা একজন ব্যক্তি কনজেনিটালি, জন্মগতভাবে প্রাপ্ত হয়, এবং তার শরীরের প্রত্যেকটা অঙ্গগুলো, অর্থাৎ অ্যাবডোমেনের যে অঙ্গগুলো আছে সেগুলো বিপরীত দিকে অবস্থান করে, এবং অনেকটা আয়নার প্রতিবিম্বের মতো। অর্থাৎ যদি রুগীর কিডনি থাকে, ডান কিডনি যেমন একটু নিচের দিকে থাকে, বাম কিডনি একটু উপর দিকে, কিন্তু সাইটাস ইনভার্সাস ভেসেরামের রোগীর ডান কিডনি থাকবে উপর দিকে, বাম কিডনি নিচের দিকে। লিভার থাকে ডান দিকে, রাইট হাইপোকন্ড্রিয়ামে, কিন্তু সাইটাস ইনভার্সাস ভেসেরামে থাকবে লেফট সাইডে। হার্ট, হৃৎপিণ্ড থাকবে, আমরা তো জানি যে বাম দিকে হৃৎপিণ্ড থাকে, কিন্তু সাইটাস ইনভার্সাস ভেসেরামে কি হবে? হৃৎপিণ্ড থাকবে ডান দিকে। এটা একটা কনজেনিটাল কন্ডিশন, যদিও খুব রেয়ার, খুব রেয়ার। সাইটাস ইনভার্সাস ভেসেরামের বিষয়টা অনেকেই জানেন, অথবা অনেকেই জানেন না, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু এটা জানা এই জন্যই জরুরি একজন চিকিৎসক হিসেবে। এটা খুবই রেয়ার। এটা কিন্তু কোনো রোগ হিসেবে অনেকেই বলেছে এটা কোনো রোগ না, কারণ এটাতে মানুষ কোনো ধরনের কোনো অস্বাভাবিকতা বোধ করে না। সে তার লাইফ লিভ একদম নর্মাল লাইফ লিভ করে। আবার কেউ কেউ বলছে যে না, এটা অটোজোমাল ডিসঅর্ডার। অটোজোমাল ডিসঅর্ডার বলে এটা অবশ্য রোগ। এক একজনের ব্যাপারে এক একজনের মন্তব্য। আমরা যদি কখনো এটা ইমেজিং ফিচার ছাড়া আমরা জানতে পারবো না বিষয়টা, অর্থাৎ রেডিওলজি বা ইমেজিং, আমাদেরকে এক্স রে করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, এগুলো করে দেখতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে রুগীটার সাইটাস ইনভার্সাস ভেসেরামের কিনা। যদি সাইটাস ইনভার্সাস ভেসেরামের হয়, একজন হোমিওপ্যাথ হিসেবে আমাদের উচিত যে রুগীর গলাতে একটা, অথবা রুগীর আইডি কার্ডে একটা ইমার্জেন্সি ট্যাগ দিয়ে দেওয়া, গলাতে দিলে সবচেয়ে ভালো, যে এই রুগীটা সাইটাস ইনভার্সাস ভেসেরামের। কারণটা কি? এই যে দেখেন, কারণটা আমি এখানে লিখেছি। আমেরিকার একজন প্রখ্যাত গায়ক এবং বিখ্যাত একজন অভিনেতা ডনি অসমন্ড অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হন, এবং অ্যাপেন্ডিক্স যেহেতু ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ওই যে বললাম ম্যাকবার্নিস পয়েন্ট, নাভি থেকে কোনাকুনি 4 আঙ্গুল নিচে, নাভি থেকে কোনাকুনি 4 আঙ্গুল নিচে ডান দিকে অবস্থান করে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি ছবিটা। তো এইটা ডায়াগনোসিস করতে ডাক্তাররা ভুল করে। ভুল করার কারণে এই বিখ্যাত অভিনেতা এবং গায়কটার মৃত্যু হয়। সাইটাস ইনভার্সাস ভেসেরামে কি হবে? সাইটাস ইনভার্সাস ভেসেরামে সব, এই সাইটাস ইনভার্সাস ভেসেরাম, এটা সাইটাস ইনভার্সাস ভেসেরাম। আমি আপনাদেরকে এটা একটা ছবি দেখাচ্ছি, কিন্তু এটা বাস্তব। লিভারের থাকার কথা এটা রাইট সাইড, এটা পেশেন্টের লেফট সাইড। লিভার থাকার কথা রাইট সাইডে, আছে লেফট সাইডে। হার্ট থাকার কথা লেফট সাইডে, আছে রাইট সাইডে। এদিকে না থাকে এদিকে। এবং স্প্লিন, স্প্লিন বাম দিকে থাকার কথা আছে এই সাইডে, ডান দিকে। হ্যাঁ, স্টমাক, স্টমাকের ক্ষেত্রে তাই সেম, মানে অপোজিট দিকে থাকবে।
এবং অ্যাপেন্ডিক্সও থাকবে এই দিকে, অর্থাৎ যেখানে ডান দিকে থাকার কথা, রুগীর ডান দিকে থাকার কথা, যদি রুগী সাইটাস ইনভার্সাস ভেসোরামের হয় তাহলে রুগীর ডান দিকে থাকবে। এইটা আমরা কিভাবে বুঝবো? এইটা পরে আসছি। বর্তমান সময়ে এরা অনেকেই আছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে প্রথম যিনি, ইনি এনরিক ইগলেসিয়াস, ক্যাথরিন হেরা, এরা বিখ্যাত অভিনেতা, গায়ক, গায়িকা। আবার আছে রেউফাও, রেউফয়, এই রেউফয় বিখ্যাত একজন ভলিবল প্লেয়ার। তিনি আফ্রিকান, অর্থাৎ আমেরিকান, আমেরিকান আফ্রিকান। তো ইনারা সাইটাস ইনভার্সাস ভেসোরামে আক্রান্ত। আক্রান্ত বললে ভুল হবে, ইনারা স্বাভাবিক লাইফ লিড করছিলেন। আমাদের মধ্যে যে এরকম কেউ নাই এটাও কিন্তু বলা যাবে না। আপনাদের মনে হতে পারে যে আমি অপ্রাসঙ্গিক ভাবে সাইটাস ইনভার্সাস ভেসোরাম সম্পর্কে আলোচনা করছি। আমি কখনোই সাইটাস ইনভার্সাস ভেসোরাম সম্পর্কে অপ্রাসঙ্গিক আলোচনা করছি না। অপ্রাসঙ্গিক আলোচনা করছি না কেন, সেটা আপনারা পরবর্তী সময়ে বুঝতে পারবেন। এবার আমরা আসি ক্লিনিক্যাল ফিচার। এবং আমি কিন্তু সাইটাস ইনভার্সাস এর ক্লিনিক্যাল ফিচার বলছি না, আমি বলছি আপনাদের অ্যাপেন্ডিসাইটিস এর ক্লিনিক্যাল ফিচার। আক্রমণটা হঠাৎ হবে, এবং হঠাৎ হবে কোথায়? নাভি থেকে কোনাকুনি, ধরে নেন নিয়ার অ্যাবাউট 4 আঙ্গুল নিচে, অর্থাৎ 2.5 থেকে 3 ইঞ্চি নিচে। RIF, সংক্ষেপে RIF বা রাইট ইলিয়াক ফোসায়। প্রথমে কিন্তু নাভিতে ব্যথা হবে। খবরদার আমরা যেন এটা ভুল না করি। ব্যথাটা হবে হঠাৎ, প্রথমে নাভির চারদিকে, অ্যারাউন্ড দ্য নেভাল, এখানে প্রথমে, এখানে ব্যথা হবে না। আমাদেরকে জিজ্ঞেস করা হয়, অনেক ছাত্রছাত্রীকে আমরা জিজ্ঞেস করতাম, বলতো অ্যাপেন্ডিসাইটিসে প্রথমে কোথায় ব্যথা হবে? তখন এই ম্যাকবার্নিস পয়েন্ট দেখাইতো না। ম্যাকবার্নিস পয়েন্টে প্রথমে ব্যথা হবে না, অবশ্যই প্রথমে ম্যাকবার্নিস পয়েন্টে ব্যথা হবে না। প্রথমে ব্যথা হবে নাভির চারদিকে, চারদিকে ব্যথা হবে। এবং ব্যথাটার প্রকৃতি কি হবে? কুনকুন করা ব্যথা। কুনকুন করা ব্যথা এক ধরনের মানে আক্ষেপিক ব্যথা তৈরি হবে। রোগী খুব কষ্ট পাবে, কুঁকড়ে যাবে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে সেই ব্যথাটা ধীরে 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 ক্রমান্বয়ে এই ডান দিকে, এই রাইট ইলিয়াক ফোসাতে, নাভি থেকে এই রাইট ইলিয়াক ফোসাতে চলে আসবে। এবং সেই সাথে কি হবে? ব্যথাটা ক্রমান্বয়ে বাড়তে 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 তীব্র আকার ধারণ করবে এবং বমি আর বমি হবে, প্রচন্ড বমি হবে, বমি বমি ভাব হবে, জ্বর থাকবে, কনস্টিপেশন থাকতে পারে, নাও থাকতে পারে। প্রথমে অবস্থায় কনস্টিপেশন পাইতে পারি, নাও পাইতে পারি, এটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এখানে আমাদেরকে এই প্রথম 1, 2, 3, 4, 5 এই 5টা লক্ষণ যেন আমরা কখনো না ভুলি। আবার জি স্যার। পেট এক্সামিন করার সময় আমরা কি করব? প্রথমে মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং খুবই 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 ইম্পর্টেন্ট বিষয়। আমরা করি কি, রুগীকে প্রথমে বলি, আমাদের মধ্যে অনেকেই আছে, তোমার কোথায় ব্যথা হচ্ছে? যখন রুগী বলে যে আমার এই ডান দিকের এই জায়গায় ব্যথা হচ্ছে, তখন করি কি, রুগীকে ডান দিকের ওই জায়গাতে ধরে একটা জোরে চাপ দিই। দিস ইজ রং, অ্যাবসলিউটলি রং। কারণটা কি? অবকার কোহে কারণ স্যার ওইখানে ইনফ্লামেশনের জায়গায় চাপ দিচ্ছে। না, ব্যথার জায়গাতে চাপ দিলে রুগী সমস্ত পেটটাকে শক্ত করে ফেলবে, আড়ষ্ট করে ফেলবে। তখন তুমি আর ডায়াগনোসিস করতে পারবে না। রুগীকে তুমি বলো তোমার কোথায় ব্যথা হচ্ছে, রুগী বলবে যে আমার এই জায়গায় ব্যথা হচ্ছে।
যেখানে বলুক না কেন ওখানে আর হাত দিবা না। অন্য জায়গা থেকে রুগী এক্সামিন করা শুরু করো। অন্য জায়গা থেকে যখন এক্সামিন করা শুরু করবা, আমার মাউস পয়েন্টার কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। রুগী বলছে, রুগীকে তুমি জিজ্ঞেস করলে যে তোমার কোন জায়গায় ব্যথা হচ্ছে, রুগী বললো আমার এই জায়গায় ব্যথা হচ্ছে। এই জায়গায় হাত দিও না, ডোন্ট টাচ ইট, তুমি এই জায়গায় হাত দাও ফার্স্ট। এখানে হাত দিয়ে বলো তোমার কি এখানে ব্যথা হচ্ছে? রুগী বলল না এখানে ব্যথা হচ্ছে না। এখানে ব্যথা হচ্ছে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে একটু, এখানে একটু, এখানে হ্যাঁ, এখানে ও ঠিক আছে। ফার্স্টেই তুমি যদি এখানে হাত দাও, রোগীর সমস্ত পেটকে শক্ত আর আড়ষ্ট করে ফেলবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স। এবং এই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স গুলো খুব 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 গুরুত্বপূর্ণ। এগুলো তোমাকে মনে রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে। এবং রুগীর যখন এক্সামিনেশন করবা, রুগীর কোন সাইডে দাঁড়াবা? সব সময় রুগীর ডাইন দিকে দাঁড়াইতে হবে। অর্থাৎ রুগী যেদিকে শুবে, রুগীর ডান দিকে দাঁড়াইতে হবে। তুমি যদি ভুল করে রুগীর বাম দিকে দাঁড়াও, ইউ আর ডিসকোয়ালিফাইড। আমি যখন বিএইচএমএস এ ফাইনাল এক্সামিনেশন দিই, আমাদেরকে বেড দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে পাঁচ সাতজন হোমিওপ্যাথ, যে আমি বারবার ওদেরকে ইশারা করলাম এবং কানের কাছে গিয়েও বলে আসলাম যে তোমরা বাম দিকে দাঁড়ায় না, রুগীর বাম দিকে দাঁড়াইতে হয় না, রুগীর সবসময় ডান সাইডে দাঁড়াইতে হয়। ওরা আমার কথা কানেই নেয়নি, একদম ডিসকোয়ালিফাইড। মনে রাখবা, রুগী এক্সামিনেশন করতে দিলে প্রথমে রুগীর রাইট সাইডে দাঁড়াইতে হবে, অর্থাৎ রুগীর বডির রাইট সাইডে। এটা যেন আমরা না ভুলি। এবং যখন আমরা প্যালপেশন করব, যখন পরীক্ষা করব, তখন রুগীর অ্যাফেক্টেড পার্টে অথবা রুগীর পেইনফুল পার্টে ফার্স্টে যেন প্রেস না করি, প্যালপেট না করি। তাতে হবে কি, রুগী পেটটাকে শক্ত করে ফেলবে, আড়ষ্ট করে ফেলবে, এবং আমরা আর তখন রোগীর লক্ষণ অনেকগুলো পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাব বা হওয়ার সম্ভাবনা আছে। আমরা সাইন কি পাবো? স্বাভাবিকভাবেই এই জায়গায় ম্যাকবার্নিস পয়েন্টে ব্যথা থাকবে, যেটা এর আগে বলা হইলো। ম্যাকবার্নিস পয়েন্টে খুব ব্যথা থাকবে, সেই সাথে রুগীর জ্বর থাকবে, এবং জ্বর প্রায় 101 থেকে 103 ডিগ্রি থাকতে পারে। তো জ্বর থাকবে এরকম রুগী তোমার কাছে নাও আসতে পারে। কারণ এখন কি হয়, ব্যথা হইলে পারে রুগী আগে প্যারাসিটামল আর ব্যথার ওষুধ খেয়ে ফেলে। যখনই ব্যথার ওষুধ খেয়ে ফেলে তখনই রুগীর ব্যথাও কমে, জ্বরও কমে যায়। সুতরাং তোমার কাছে ওইটা নিয়ে নাও আসতে পারে রুগী, অথবা হালকা টেম্পারেচার নিয়ে আসতে পারে। সুতরাং এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। রাইট ইলিয়াক ফোসাতে যদি প্রেস করা যায়, ব্যথার কথা বলবে। রাইট ইলিয়াক ফোসার মাংসপেশি শক্ত আড়ষ্ট হয়ে যাবে। 60% ক্ষেত্রে জিহ্বাতে নোংরা এক ধরনের প্রলেপ পাওয়া যায়। টাইফয়েড এবং এই অ্যাপেন্ডিসাইটিসের রোগীদের 60% ক্ষেত্রে আমরা দেখেছি, এগুলো আমাদের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, যে রোগীর জিহ্বা একদম বাজে নোংরা অবস্থায় থাকে আর শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ পাওয়া যেতে পারে। পাওয়া যাবেই এমন কোনো কথা নয়, পাওয়া যেতে পারে যদি আরো কিছু আনুষঙ্গিক সমস্যা থাকে। আর বমি এবং বমি বমি ভাব থাকবে, পালস রেট বেড়ে যাবে। এটা বডি টেম্পারেচারের সাথে সম্পর্কযুক্ত। মনে রাখতে হবে যে আমাদের যদি বডি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ে, তাহলে পালস রেট বাড়বে 10টা। কেমন? এটা কিন্তু অ্যানাটমির কথা, আমার কথা না। আমাদের বডি টেম্পারেচার কত বলো তো?
98.4 বগলে, তাই না? ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, অবগত, তাই না? জি স্যার। হ্যাঁ, আর আমাদের পালস কত পার মিনিট? 70 থেকে কত? 70 থেকে 85, তাই না? আচ্ছা, তুমি লাস্টেরটাই ধরো। যদি 98.4 ডিগ্রি ফারেনহাইট বডি টেম্পার যদি 1 ডিগ্রি বাড়ে, অর্থাৎ 99.4 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে পালস রেট বাড়বে 10টা। অর্থাৎ 85 যদি হয়, তাহলে 10টা বাড়লে কত হবে? 95। অর্থাৎ পালস ম্যাপে কিন্তু তুমি থার্মোমিটার নাই তো, থার্মোমিটার নাই, পালস ম্যাপে তুমি রোগীর জ্বর মাপতে পারবা, জ্বর আন্দাজ করতে পারবা। যদি রোগীর হয় 100 ডিগ্রি ফারেনহাইট, তাহলে কত হবে পালস রেট? 105 পার মিনিট। হ্যাঁ, যদি হয় 101 ডিগ্রি ফারেনহাইট, তাহলে কত হবে? 115 পার মিনিট। দেখেছ, শরীর এমন এক বিজ্ঞান, যদি শরীরের বিজ্ঞান জানো তাহলে তোমার জন্য কত সুবিধা হয়। দেখেছ? আচ্ছা, রুগীর ডান পা গুটিয়ে, আমি কিন্তু নর্মাল রুগীর কথা বলছি, আমি সাইটাস ইনভার্সাস ভেসোরামের রুগীর কথা বলছি না। যদি আপনি সাইটাস ইনভার্সাস ভেসোরামের রুগী পান, বা সাইটাস অপোজিটাস, অর্থাৎ যার একটু আগে আমি বর্ণনা করলাম, ইন্টারেস্টিং টপিকস ছিল, তো ওর যদি বাম পা গুটে রাখতে বলেন তো রুগী সোজা করতে গেলে ব্যথার কথা বলবে, কিন্তু নর্মালি ওইটা যেহেতু রেয়ার, আমরা একটা নর্মাল রুগীকে যদি আমরা ডান পা গুটিয়ে রাখতে বলি, তো রুগী আস্তে আস্তে যখন গুটাবে তখন কোনো সমস্যা বোধ করবে না। যখন পা সোজা করতে যাবে তখন কিন্তু ব্যথার কথা বলবে। আর হাঁচি পড়লে, কাশি হলে খুব ব্যথা বাড়বে, ক্ষুধাহীনতা, অরুচি এগুলো থাকবে। আর রবিসিং সাইন, এটা পজিটিভ হবে। রবসিং সাইন, রবসিন সাইন, ডক্টর রবসিং এটা করেছিলেন, রবসিংস এটা করেছিলেন বলে রবসিং সাইন বলা হয় এটাকে। এবং সোয়াস সাইন আর অবটুরেটর সাইন, এই 3টা সাইন আমরা যেন না ভুলি। কি কি সাইন? রবসিং সাইন, সোয়াস সাইন, অবটুরেটর সাইন, এই 3টা যেন আমরা না ভুলি। এখন দেখো তোমরা রবসিং সাইনের টেস্ট। রোগীর অ্যাপেন্ডিসাইটিস এই অংশে রবসিং সাইনে এই জায়গায় প্রেস করা হবে, এবং এই জায়গায় প্রেস করার পরে যখনই এখানে প্রেস করা হবে তখন এই ব্যথাটা এদিকে রেডিয়েট করবে, এদিকে ছড়িয়ে পড়বে। অ্যাপেন্ডিসাইটিস কিন্তু হয়েছে ডান দিকে, যেহেতু অ্যাপেন্ডিক্স ডান দিকে, কিন্তু রবসিং উনি প্রখ্যাত একজন সার্জন, উনি গবেষণা করে দেখলেন যে আরে রুগীর যদি লেফট ইলিয়াক ফোসায় চাপ দিই তখন এই জায়গায় রুগী ব্যথার কথা বলে। এইটা তখন থেকে তার নাম হলো রবসিং সাইন। সোয়াস সাইনটা কি? সোয়াস সাইন হইলো রুগীর পাটাকে কাত করে নিতে হবে। এটা আর এক রকম ভাবেও নেওয়া হয়, সেটা হচ্ছে রুগীকে চিৎ করেও নেওয়া যায়। দিস ইজ সোয়াস সাইন। আর হচ্ছে অবটুরেটর সাইন। অবটুরেটর সাইন, দিস ইজ অবটুরেটর। সোয়াস সাইন এবং অবটুরেটর সাইন রুগীকে পরীক্ষার সময় একই সাথে করতে হবে, মনে রাখতে হবে। রবসিং সাইন আমি অবশ্যই আমি একজন ছাত্র, মেডিকেল স্টুডেন্ট, রবসিং সাইন আমি এককভাবে আলাদাভাবে পার্সোনালি রুগী করব, এবং সোয়াস সাইন এবং অবটুরেটর সাইন এই দুইটা একই সাথে করব, কারণ রুগীকে বারবার কষ্ট দেওয়ার কোনো যুক্তি নাই। আর সোয়াস সাইন এবং অবটুরেটর সাইনের মেথড প্রায় একই। কি কি?
আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো দিস ইজ রবসিং সাইন। এখানে যখনই চাপ দেওয়া হইলো অফ ব্যথা, দিস ইজ রবসিং সাইন। রোগীর লেফট ইলিয়াক ফোসায় হঠাৎ করে চাপ দেওয়া হইলো, এমনি না কিন্তু, ধীরে ধীরে না, এটা মনে রাখতে হবে, এটা টেস্ট স্টেটমেন্টে গুরুত্বপূর্ণ বিষয়। হাত দিয়ে হালকা করে হাত দিয়ে হঠাৎ চাপ, রোগী চমকে উঠলো এবং ওখানে হাত দিল। দিস ইজ সোয়াস সাইন। সোয়াস সাইন, সোয়াস সাইনের ক্ষেত্রে রোগীর পাটাকে আস্তে আস্তে তুলতে বলা হইলো। রোগী বললো যে ডান পাটা তুলতে বলার সময় রোগী এই জায়গায় ব্যথার কথা বললো, যে রাইট ইলিয়াক ফোসায় ব্যথা হচ্ছে। এবার আবার অবটুরেটর সাইনের মতোই একইভাবে আবার দেখা, দিস ইজ অবটুরেটর সাইন, দিস ইজ অবটুরেটর সাইন। হ্যাঁ, এবার আমরা আসি অবটুরেটর সাইন। এখানে কিন্তু একটা ভুল হয়েছে, এখানে সোয়াস সাইন লেখা আছে, আপনারা এটা একটু দয়া করে কারেকশন করে ফেলবেন। এটা হ্যাঁ, এটা সোয়াস সাইন, সরি, সোয়াস সাইন। এইটা রবসিং সাইন, এটা রবসিং সাইন। এটা রবসিং সাইন, এটা সোয়াস সাইন। এবং সোয়াসের সাথে এখানে অবটুরেটর সাইন টেস্ট করা হয়েছে। এই যে এখন কাত করে এটা করা হলো, এই যে কাত করে একদিকে নিতে হবে, এটা দুভাবে করা যায়, সোয়াস সাইন। আর অবটুরেটর সাইনটা হচ্ছে কি রোগীকে চিৎ করে, এটাও একটা গুরুত্বপূর্ণ টেস্ট। অবটুরেটর সাইন, রোগীর হাঁটুটাকে ভাঁজ করে ডানে বামে করা লাগবে, আপনারা যেভাবে দেখছেন এভাবে নিতে হবে, এবং এভাবে নিয়ে রাইট এবং লেফট হাঁটু থেকে পুরু থেকে কিন্তু এটা স্বাভাবিক থাকবে। রোগী তার রাইট ইলিয়াক ফসাতে ব্যথার কথা বলবে। এটা অ্যাপেন্ডিসাইটিস এর রোগী সম্ভবত না, এটা শুধুমাত্র দেখানো হয়েছে প্র্যাকটিক্যালি যে এভাবে টেস্টটা করতে হয়। এটা যদি রোগী অ্যাপেন্ডিসাইটিস এর হইতো তাহলে রোগী কষ্ট পাইতো এবং রোগী ব্যথার কথা বলতো, যেটা আমরা পেয়েছি সোয়াস সাইন। দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস or chronic appendicitis এর পেশেন্ট, একদম এটা অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট। আচ্ছা, আমরা এবার আসি অ্যাপেন্ডিসাইটিস এর কমপ্লিকেশন গুলো। আমি এর আগেও আপনাদের বলেছি যে আপনাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর অন্যতম জটিলতা গুলো কি কি। ফার্স্টে বলতে হবে অ্যাপেন্ডিকুলার লাম্প, না বলি অ্যাপেন্ডিকুলার লাম্প। আমরা ম্যানেজমেন্ট কি দিব? ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে দিব রোগীকে অ্যাসিউর করতে, আশ্বস্ত করতে, তেমন কিচ্ছু হয়নি। এখনকার ডাক্তাররা তো আগে ভয় দেখায়, তোমাকে আগে অপারেশন করতে হবে, তোমার তো একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, তুমি আর বানাবো তাই, তোমার অ্যাপেন্ডিক্স মাথাতে উঠে গেছে। রোগীও মনে করে যে হ্যাঁ এটাই সত্যি কথা। রোগীকে আশ্বস্ত করতে হবে যে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আবার এত বেশি আশ্বস্ত করতে হবে না যে রোগীর জীবন বিপন্ন। আশ্বস্ত করেন, কিন্তু রোগীর লাইফ থ্রেটনিং কন্ডিশন হইলে পারে অবশ্যই সার্জারিতে যাইতে হবে, এবং সুস্থ না হওয়া পর্যন্ত নাথিং বাই মাউথ, মুখে কিছু দিবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মুখে কোনো কিছু না দেওয়াটাই ভালো, দিবেন না মুখে কোনো কিছু। অ্যাপেন্ডিসাইটিস সাসপেক্ট করলেই
মুখে কিছু দিবেন না। আর রুগী যে পজিশনে থাকতে পছন্দ করে সে পজিশনে থাকবে রুগী। ফ্লুইড লসের কারণে আপনি ইচ্ছা করলে আইভি স্যালাইন দিতে পারেন। আর লক্ষণ সাদৃশ্যে অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ দিতে হবে, এবং সেটা দিতে হবে আপনাকে সিমটোমেটিক্যালি, সিমটমস এর বাইরে কোনো চিকিৎসা বা হোমিওপ্যাথি ওষুধ একটা মাত্রাও না। আর যদি মনে করেন যে না এই রুগীটা আমার এর বাইরে, তখন আপনি তাকে সার্জারিতে নিয়ে যেতে পারেন যদি বাধ্য হন। কমপ্লিট বেড রেস্টে রাখবেন, রুগীকে প্রপার পজিশনে রাখবেন, অর্থাৎ আধা বসা আধা শোয়া এই অবস্থা রাখবেন। আর যেটা বললাম একটু আগে, রুগীকে মুখে কিছু না দেওয়াই ভালো। আর যদি মনে করেন যে প্রয়োজন আছে তাহলে ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন দিতে পারেন। ন্যাজোগ্যাস্ট্রিক সাকশনটা দিয়ে দেওয়ার আগে ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন কি এটা জানতে হবে, জেনে তখন দিতে হবে। ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন দেওয়া খুব জটিল কিছু না। আমরা অনেক সময় মনে করি কি যে ওরে বাপরে বাপ এটা বিরাট কিছু, আসলে কিছুই না। ক্যাথেটার পাসিং করা খুব বড় ধরনের কোনো কঠিন কাজ না, কিন্তু আমরা যখনই মনে করি ওরে বাপ ক্যাথেটার দিব, এই ভয়টাই আমাদের কাটে না। তো আমাদের কলেজগুলোতে, হোমিওপ্যাথি কলেজগুলোতে যদি এই যে প্রফেশনালিজম, পেশাদারিত্ব, এইটা শিক্ষাটা যদি হইতো, যে একটা রোগীকে পেশাদার চিকিৎসক হিসেবে কিভাবে আমরা রোগীটাকে ম্যানেজ করব, এই পেশাদারিত্ব শেখানো হয় না। হ্যাঁ, পেশা শিখবো, পেশাদারিত্ব শিখবো না। কিভাবে ক্যাথেটার দিতে হয়, কিভাবে নাইজোগ্যাস্ট্রিক টিউব দিতে হয়, কিভাবে আম্বু ব্যাগ দিতে হয় জানি না আমরা। হ্যাঁ, কিভাবে অক্সিজেন সিলিন্ডার, কিভাবে মাস্ক পরাইতে হয়, কিভাবে আম্বু দিতে হয় আমরা এগুলো জানি না। কিভাবে ক্যাথেটারাইজেশন করা তো দূরের কথা, কিভাবে রোগীকে ডুস দিতে হয় সেটা জানি না। এই যে প্রফেশনালিজম আমাদের মধ্যে যতদিন না আসবে আমাদের কলেজগুলোতে, ততদিন আমরা প্রফেশনাল হইতে পারবো না। এবং এই জন্য আমাদের কলেজগুলোতে সে ধরনের শিক্ষক এবং শিক্ষকদের মানও নাই যারা প্রফেশনালিজম শিখাবে। যাই হোক, আমরা কিছু প্যাথোলজিক্যাল টেস্ট সম্পর্কে আলোচনা করি। ব্লাডের টিসি অফ ডব্লিউবিসি, ডিসি অফ ডব্লিউবিসি এবং ইরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট। টিসি অর্থাৎ টোটাল কাউন্ট, ডিসি অর্থাৎ টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি, ডিসি অর্থাৎ ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি, আর ইএসআর তো ইলেকট্রোসাইটিক সেডিমেন্টেশন রেট। আপনারা জানেন প্যাথোলজি সম্পর্কে হয়তো যদি কোনোদিন আমার সৌভাগ্য হয় আপনাদেরকে বোঝাবো একটু। ডব্লিউবিসি বেড়ে যাবে, টিসি ডব্লিউবিসি বেড়ে যাবে, নিউট্রোফিল বেড়ে যাবে, ইএসআর বেড়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ইচ্ছা করলে ইউরিন আরইএমই দিতে পারেন, ইউরিনের যদি ইনফেকশন আছে মনে করেন, কিন্তু ইউরিন আরইএমই দেওয়াটা অত ইম্পর্টেন্ট নয়। ব্লাডের টিসি ডিসি ইএসআর দেওয়াটাই জরুরি। প্রেগন্যান্সি টেস্ট, ওয়াই এন্ড হোয়াট ফর প্রেগন্যান্সি টেস্ট? প্রেগন্যান্সির সাথে অ্যাপেন্ডিসাইটিস এর সম্পর্ক কি? কোথায় প্রেগন্যান্সি আর কোথায় অ্যাপেন্ডিসাইটিস? হ্যাঁ, মনে হইতে পারে, হ্যাঁ মনে হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যদি একটোপিক প্রেগন্যান্সি হয়, আমি কি আপনাদেরকে একটোপিক প্রেগন্যান্সি সম্পর্কে আলোচনা করেছিলাম কখনো? অবকর এই প্ল্যাটফর্মে হয় নাই স্যার। কমলাপুর প্ল্যাটফর্মে না হলে গাজীপুর প্ল্যাটফর্মে কি কখনো হয়েছিল? হয়নি, আমার মনে পড়ছে না। আল্লাহ জানে কোন প্ল্যাটফর্মে হয়েছিল, কি হয়নি। একটোপিক গেস্টেশন অর্থাৎ জরায়ুর বাইরে গর্ভধারণ যদি হয়, সাপোজ সবচেয়ে বেশি হয় টিউবিয়াল প্রেগন্যান্সি, অর্থাৎ ফ্যালাপিয়ান টিউবে প্রেগনেন্ট রোগী মহিলা প্রেগনেন্ট হইল, প্রেগনেন্ট হওয়ার পরে মহিলার হইল কি ফ্যালাপিয়ান টিউবে যে সরি যে এমব্রিও, এটা তো পরে আসলো, কিন্তু ওখানে
আস্তে আস্তে ওটা বড় হইতে লাগলো, দিয়ে কি বাস্ট হয়ে গেল। বাস্ট হয়ে গেল কিন্তু সেম একই রকম, একদম রাইট ইলিয়াক ফোসাতে ব্যথা হবে এখানে, একদম ম্যাক বার্নিস পয়েন্ট, এমন ব্যথা হবে রে ভাই, এত তীব্র ব্যথা হবে। যদি এখানে একটোপিক গ্যাস্ট্রেশন হয়, অর্থাৎ রুগীর এই ওভারিতে ফ্যালাপিয়ান টিউব, এখানে তো জরায়ু, এই জরায়ুতে এই ফ্যালাপিয়ান টিউবে রুগীর প্রেগনেন্ট হয়েছে, প্রেগনেন্ট হওয়ার পরে অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু আমরা জানি যে এই টিউবে মিলিত হয়। এই টিউবে মিলিত হওয়ার পরে মোটামুটি প্রায় 21 দিন পরে, 15 থেকে 21 দিন পরে সেটা আস্তে আস্তে জরায়ুতে এসে অবস্থান করে। এখন যখন এই জায়গাতে এই ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হবে এবং সেটা যখন এই ফান্ডাসে, জরায়ুর যে ফান্ডাস আছে এখানে আসতে পারবে না, তখন সে এখানে আস্তে আস্তে বড় হইতে লাগবে। এবং যখন বড় হইতে লাগবে তখন আস্তে আস্তে কি হবে, এই টিউবটা তো আর এই জরায়ুর মতো ইলাস্টিসিটাস নয়, সম্প্রসারণ ক্ষমতা তার নাই, তখন কি হবে, টিউবটা আস্তে বাস্ট হয়ে যাবে। যখনই টিউব বাস্ট হয়ে যাবে তখনই এই অ্যাপেন্ডিসাইটিস, এক্স্যাক্টলি অ্যাপেন্ডিসাইটিসের মতো ব্যথা, জ্বর, বমি। যদি বাম দিকে হয় তাহলে বাম দিকে, যদি ডান দিকে হয় ডান দিকে। এখন ডান দিকে না বাম দিকে হইলো, এখন আপনার ডান দিকেই হইলো। ধরে নেওয়া যাক যে একটা মহিলা আসছে, যে মহিলাটা একটোপিক প্রেগন্যান্সি নিয়ে আসছে, একটোপিক প্রেগন্যান্সি নিয়ে আসছে, সেক্ষেত্রে আমরা কি দেখবো, কি লক্ষণ দেখবো আবু বকর? স্যার রাইট ইলিয়াক ফোসায় পেন হবে। প্রথমে রুগীকে মহিলা হইতে হবে, তাই না? দ্বিতীয়ত কি হতে হবে, মাসিক বন্ধের ইতিহাস থাকবে। এটার উত্তর দিতে পারে না অনেকেই, রুগী বলবে তার মাসিক বন্ধ ছিল। হ্যাঁ, এটার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি দিতে পারি, প্রেগন্যান্সি টেস্ট এবং আল্ট্রাসোনোগ্রাফি। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে কোনোদিনই অ্যাপেন্ডিক্স আসে না। কারণটা হলো আল্ট্রাসোনোগ্রাফিতে অ্যাপেন্ডিক্স ধরাই পড়ে না, অ্যাপেন্ডিক্স দেখতেই পাওয়া যায় না। এখানে কি করে, এখানে কিছু কৌশল অবলম্বন করে। এটা একটা আল্ট্রাসোনোগ্রাফি ফিচার, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্লিনিকের নামটা ইচ্ছা করেই দিইনি, কিন্তু সব নর্মাল। ইভেন এখানে লাস্ট ইমপ্রেশন অর্থাৎ মন্তব্য লিখেছে নর্মাল স্টাডি অ্যাট আল্ট্রাসাউন্ড, আর সেই সাথে আবার লিখেছে অ্যাসোসিয়েটেড ফাইন্ডিং মাইল্ড প্রোব। প্রোবটা হচ্ছে কি, প্রোব মানে যেটা রোগীর পেটে ধরে আল্ট্রাসাউন্ড করার সময়, ওটাকে বলা হয় প্রোব। একটা মোটা কলমের মতো যেটা ধরে, এটা সরি কলম বলবো না, কি বলবো, এটা বাটখারার মতন করে ধরে, মোটা। প্রোব, বিভিন্ন ধরনের প্রোবের আকৃতি হয়, ফ্রিকুয়েন্সি, টেন্ডারনেস, আড়ষ্টতা ইজ নোটেড ইন দ্য রাইট ইলিয়াক ফসা। হাউএভার, যদিও নো সোনোলজিক্যাল ম্যাচ ইজ সিন, কোনো সোনোলজিক্যাল ম্যাচ পাওয়া যায়নি, লাম্প পাওয়া যায়নি। তারপরে আবার লাস্টে লিখেছে অ্যাপেন্ডিকুলার ডিজিজ ইজ সাসপেক্টেড। তাহলে অ্যাপেন্ডিক্সের রোগ বলে সন্দেহ করা হচ্ছে, চিন্তা করেন। এটি কিন্তু একটা বাস্তব আল্ট্রাসোনোগ্রাফি। আমি ডেট এগুলো সব মুছে ফেলেছি, আপনারা যারা আছেন এখানে তাদেরকে এই প্রতারণামূলক দিকগুলো দেখানোর জন্য, যে মানুষকে কত রকম ভাবে মানুষকে শোষণ করে, মানুষ মানুষকে পণ্য করে এবং মানুষ মানুষকে জীবিকা করে। অ্যালোপ্যাথি ডাক্তাররা আসলে তাই করে, সত্য সত্য, এটা বাস্তব কথা। মানুষ মানুষকে জীবিকা করে। এখানে সবকিছু লিখেছে মন্তব্যতে, নর্মাল স্টাডি, নর্মাল ফাইন্ডিংস, নর্মাল আল্ট্রাসোনোগ্রাফি, সেই সাথে অ্যাসোসিয়েটেড ফাইন্ডিং লিখেছে, আনুষঙ্গিক
যেটা পেয়েছে সহযোগী লক্ষণ পেয়েছে, সেটা যে প্রবে টেন্ডারনেস আছে রাইট ইলিয়াক ফোসাতে, হতে পারে সাসপেক্ট করছে। তোমার সাসপেক্ট আমি চাইছি যে তুমি কি সাসপেক্ট করছো, তোমার সাসপেক্ট আমি চাইনি, তুমি কি পেয়েছো সেইটা দিবা। কিন্তু তারা কি লেখে অ্যাপেন্ডিকুলার ডিজিজ ইজ সাসপেক্টেড, দিয়ে রোগীকে বলে যে তোমার অ্যাপেন্ডিসাইটিস হয়ে গেছে। কিন্তু কোনোদিন কোন ডাক্তার কখনো আল্ট্রাসোনোগ্রাফিতে লিখবে না যে অ্যাপেন্ডিকুলার ডিজিজ বা অ্যাপেন্ডিসাইটিস। এই কারণে লিখবে না যে অ্যাপেন্ডিক্স দেখতে পাওয়া যায় না আল্ট্রাসোনোগ্রাফিতে। হ্যাঁ, 4D 5D আসছে, এগুলোতে যদি কখনো কোনোদিন পাওয়া যায় এইটা ডিফারেন্ট বিষয়। নিয়ন্ত্রণ তো আসলে তাদের হাতেই, হোমিওপ্যাথি তো আসলে এগুলো নিয়ন্ত্রণ করে না। আমরা অযোগ্য, আমি আমার মতো অযোগ্য একটা হোমিওপ্যাথ আজকে আপনাদেরকে যোগ্যতা শিখাতে যাচ্ছি, এটা আমার আর একটা বড় অযোগ্যতা। কিন্তু আমি আপনাদেরকে ছোট ছোট বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি, যে বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, যে বিষয়গুলো থেকে আমরা না বাড়াইলে আমাদের কোনোদিন মুক্তি নাই। আমি ওষুধগুলোতে যাচ্ছি না, আমি রাত অনেক হয়েছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপর হয়তো প্রশ্ন উত্তর পর্ব আসতে পারে, নাও আসতে পারে।